আমি দাঁড়িয়ে আছি আমাদের এখানে সবচেয়ে সুপরিচিত আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন শ্রী অতুল ডাক্তারের বাড়িতে। এখানে আমাদের সেই তাইমশার ছোট মেয়ে বেড়াতে এসেছে, বিউটি। তাকে আমরা দেখলাম। এই যে পূর্ব পাশে বিশাল কচুর বাগান, আর এই যে সেই রান্নাঘর, এই সামনে পুকুর। তবে এই বাড়িটা আর আমার সেই ডাক্তারবাবু অতুল বাবুর আর নেই। উনি এটা বিক্রি করে ফেলেছেন, কারণ ওনার বৃদ্ধ অবস্থায় এখন আমরা এসেছি। খাবো না, আমাদের পরম শ্রদ্ধাভাজন ডাক্তার, আমার পিতৃতুল্য, উনি অনেক অসুস্থ, তবুও ওনার কাছে এসেছি যে কিছু জানার জন্যে। আমরা জানি, যতটুকু জানি, আমাদের এই শ্রীপুরে প্রথমে 3টি পরিবার আসে তালেশ্বর থেকে। সেই 3টি পরিবার এসে আমাদের এই শ্রীপুর গ্রামটাকে প্রতিষ্ঠিত করে। তার একজন ছিল সুবল সাধু, আর নীলমণি মণ্ডল, আমার তা ওই বুড়ো, আর সাথে ছিলেন আমাদের গ্রামেরই আরেকজন বিশ্বাস বংশের। তো আমি একটু তাইমশার কাছে প্রশ্ন করি, উনি বলতে পারবেন ভালো। তাহলে তাইমশাই, আপনি বলেন যে আপনার এই শ্রীপুরে কে প্রথমে আসে আপনার বংশের? প্রথমে আসে আমার বাবা। হ্যাঁ, বাবা না, মানে ঠাকুরদার। হ্যাঁ, ঠাকুর দাদা। হয় ঠাকুর দাদা। আচ্ছা, ঠাকুর দাদার নাম কি ছিল? উমেশ সাধু বললাম। উমেশ সাধু এসেছিলেন প্রথমে। তারপরে উনি আসার পরে যে আমাদের গ্রামে আর কে আসে? আমি তো শুনেছি যে আমার তাওই বুড়ো ছিলেন, পরে আসে নীলমণি মণ্ডল। এই 3টে ঘর আমরা পরে। আর ওই যে মানে বিশ্বাসদের, জ্যোতিষ বিশ্বাসদের ওই ঘরটা আসে, তাই তো? এসে আমাদের এই গ্রামটা প্রতিষ্ঠা করে। আমার জ্যাঠামশাই আমার বাবা নিয়ে আসে। আচ্ছা, তাহলে আপনার পিতার নাম কি? ভাগ্যধর রায়। আমরা সেই ভাগ্যধরের বাড়িতে আছি। তো ভাগ্যধরের মূল বাড়ি এটা নয়, উনি ভাগ্যধর রায়ের ছোট ছেলে। উনি পরবর্তীতে এসে এখানে বাড়ি করেছিলেন, অতুল কৃষ্ণ রায়। আমি ওনার বাড়িতে যাব, মানে ভাগ্যধরের আসল বাড়ি, যেখানে ওনার বনেদি বাড়ি ছিল, সেই বাড়িটা আমি আপনাদের দেখাবো। তো আমরা এই জানি উমেশ সাধুর 2 ছেলে, তাই তো তাইমশাই? জ্যোতিষ রায় আর ভাগ্যধর রায়। আর এই ভাগ্যধর রায়ের 4টে ছেলে ছিল, মহেন্দ্র, অনিল, কেশবলাল এবং অতুল কৃষ্ণ। আমি এই যে বসে আছি অতুল কৃষ্ণ রায়ের সামনে। তো আপনার এই যে দাদারা কি বেঁচে আছে এখন? কেউ নেই, সব মারা গেছে না? তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা দেখালাম। তো আমি সেই মানে এনার বড় ভাই কেশবলাল রায়, ওনার বাড়িটা দেখাবো, যে ভাগ্যধর রায়ের সেই আসল বাড়ি। তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি, আমি আবার আসবো। আমি যাচ্ছি সেই কেশবলাল রায়ের। কাকা ভালো আছেন? এই যে সেই পুকুর,
আমাদের ডাক্তারবাবুর পুকুর। এই পুকুরে একসময় প্রচুর মাছ ছিল, এখনও আছে। বাড়িটা এখন কিনে নিয়েছেন নাজিমউদ্দিন, আমাদের এক ভাই আন্দুলবাড়িয়া থেকে এসেছে, ওরা কিনে নিয়েছে। এই যে দেখা যাচ্ছে এই বাড়িটা ছিল অতুল ডাক্তারের দাদার বাড়ি, মহেন্দ্রনাথ এবং অনিল রায়ের। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, আর এই পূর্ব পার্শ্বে সুপারি গাছ, আর এটা হচ্ছে এই বংশেরই ধীরেন রায়ের বাড়ি। এটা দক্ষিণ পাশে খোলা মাঠ, ধীরেন রায়ের ছেলে ধ্রুব রায়, এই যে ওদের বাড়ি। আর এই যে দক্ষিণ পাশে দেখা যাচ্ছে এই যে আশুতোষদের বাড়ি। আশুতোষদের বাড়ি এটা, ক্ষীরোদ রায়ের ছেলে, একমাত্র ছেলে এই বংশেরই। এটা ক্ষীরোদ রায়ের বাড়ি, আশুতোষদের বাড়ি। এই যে আমার জামাই বসে আছে, ক্ষীরোদ রায়। পরে আমার জামাই বসে আছে ক্ষীরোদ রায়। আর এখানে ছিল বৈদ্যনাথ রায়ের বাড়ি, এই অতুল ডাক্তারের জ্যাঠতুতো ভাই। এই বৈদ্যনাথ রায়ের দুইটি ছেলে ছিল, সুকুমার রায় এবং রাজকুমার রায়। তারা এখান থেকে বেঁচে কিনে চলে গেছে, কেউ নেই। এই সুকুমার রায়ের সহধর্মিণী রেখা রানী রায় আমার সম্পর্কে দিদি ছিলেন। উনি বাংলাদেশের একজন বিখ্যাত কীর্তনিয়া ছিলেন, সারা বাংলাদেশে যার নাম ডাক ছিল, এক নামে সবাই তাকে চিনত। তারা এখানে আর কেউ নেই। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি আমার এক কাকাদের বাড়ি, ভরত কাকার বাড়ি। তা কারো দেখা যায় না, সে কাকিমা বা সে কাকাকে কারো দেখছি না বাড়িতে। এই সেই সুকুমার রায়ের বাড়ি। আর ওই পূর্ব পার্শ্বে বিনোদ রায়ের বাড়ি। শুধু বাড়িই আছে, মানুষজন নেই। এই বাড়িতে এক সময় গান বাজনার আসর বসতো, দেশ বিদেশের লোক এই বাড়িতে আসতো গানের উদ্দেশ্যে। যাত্রা গান, অষ্টক গান, গৌড় কীর্তন, নাম কীর্তন, হিন্দুদের যাবতীয় গানের আসর এই বাড়িতে বসতো। সুকুমার রায় উনি হারমোনিয়াম মাস্টার ছিলেন এবং যাত্রা দলের প্রমোটার ছিলেন এবং একজন ভালো প্লেয়ার ছিলেন। এই সেই বাড়ি। এখন এই বাড়িতে আর কেউ নেই। আর এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিনোদ রায়ের বাড়ি। কোনো এককালে এইখানে সন্ন্যাসী দাদার বাড়ি ছিল, সেই সন্ন্যাসী দাদা এখন নেই, এখানে চলে গেছে ইন্ডিয়াতে। আর এই হচ্ছে সে বড় পুকুর, এককালে বিখ্যাত বড় পুকুর ছিল, প্রচুর মাছ ছিল এখানে, প্রচুর মাছ জন্মাতো। এখন এখানে কোনো জল নেই, জল শূন্য হয়ে গেছে, কিছুই নেই। এই হচ্ছে ভাগ্যধর রায়ের বা কেশব রায়, অতুল রায়ের পুকুর। তো এই বাড়ি এখন আর
কেশব রায়ের নেই, ওরা অনেক আগেই বিক্রি করে চলে গেছে। অতুল ডাক্তার এখানে আছে খুব অসুস্থ অবস্থায়। আমি দেখাচ্ছি, এই যে এখানে বড় বড় ঘর ছিল এক সময়, ভাগ্যধর রায়ের বিশাল বড় ঘর ছিল এবং টিনের ঘর, অত্যন্ত উন্নত মানের রুচিশীল কায়দায় তৈরি ছিল সেই সমস্ত ঘর। সে সমস্ত ঘর আর নেই। এখানে ঘর ছিল, আটচালা ঘর, বড় আটচালা ঘর ছিল। কেশব রায় এখানে বসবাস করতেন। বেশ কয়েকটা ঘর ছিল, এই পাশে ঘর ছিল, একটা জাঁকজমকপূর্ণ বাড়ি ছিল, কল্পনা করা যায় না। এই সেই বাড়ি, কেশব রায়ের বাড়ি। আমি শুনেছি কেশব রায় মারা গিয়েছেন। এক সময় এই বাড়িতে অনেক মানুষ আসতো। আমরা দেখতে পাচ্ছি আগের মতো খাদুন আছে এই বাড়ি, আগে ছিল, ওই দেখা যাচ্ছে খাদুন, খাদুনে বড় বড় মাছ বাঁধে, বাড়িতে এখনো আছে। আমি যাচ্ছি কেশব রায়ের বাড়ির দক্ষিণ পার্শ্বে। এরা প্রচুর সম্পত্তির মালিক, সম্পদের মালিক ছিল। এই যে মাঠ দেখা যাচ্ছে, এখানে ধান, পাট, রবি শস্য, সরিষা, কলাই, মুসুরি, সমস্ত ফসল প্রচুর পরিমাণে জন্মাতো। এখনও হয়তো জন্মে, কিন্তু আমি বেশি আসতে পারি না এখানে। আর ছোটোবেলায় কৃষিকার্যের সাথে জড়িত ছিলাম, এখন আর নেই। এই সেই মাঠ আর এই সেই পুকুর, কেশবলাল রায়ের পুকুর। এক বিন্দু জল নেই, শুকিয়ে গেছে, এক বিন্দু জল নেই। তবে ওই পার্শ্বে বিনোদ রায় সেই সন্ন্যাসী দাদার জমি নিয়েছে, নিয়ে ওখানে বাড়ি করেছে, ওখানে ওরা একটা পুকুর কেটেছে। আর এই যে দক্ষিণ পার্শ্ব, আমি যাচ্ছি কেশব রায়ের বাড়ির পশ্চিম পাশে। এই যে এইটা ওদের পুকুর। এখানে মাঠের থেকে মাছ এসে ভরে যেত, কই মাছ, শিং মাছ, তারপরে ট্যাংরা মাছ। এত পরিমাণে ট্যাংরা মাছ উঠতো এই পুকুরে, তো জলের সমান মাছ হয়ে যেত, জলের সমান মাছ। প্রচুর যত্ন করত এই কেশবলাল রায় এবং ওনার সহধর্মিনী, আমাদের মায়ের সমান আমাদের যত্ন করতেন, এবং সেই যত্নের কথা আমরা কোনোদিন ভুলব না। উনি এখন জীবিত আছেন কিনা জানি না, যদি জীবিত থাকেন তাহলে ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আমাদের মায়ের মতো যত্ন করতেন। আর আমাদের গ্রামে আমি তখন শুধু চিঠি লিখতে পারতাম। আমি আসতাম, ছেলেপেলেরা সব বাইরে থাকতো, আমাকে দিয়ে চিঠি লেখাতেন, আমি চিঠি লিখে দিতাম। আর আমাকে কি যত্ন করতেন, সে যত্নের কথা এই জীবনে ভোলা যাবে না। এই সেই মাঠ, যে মাঠে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যায়, আমাদের শ্রীপুরের মাঠ। এই মাঠ আমাদের আর হাতে নেই। প্রচুর পরিমাণে মাছ, মানে কল্পনা করা যায় না। আমি অনেক মাছ মেরেছি এখানে, চাল পেতে, ঘুনি পেতে, দুয়ার পেতে মাছ ভরে থাকে। এই সেই মাঠ। এর পাশে যাদের বাড়ি তাদের মাছ কিনতে হয় না, এত পরিমাণে মাছ এখানে বাঁধে। বর্ষাকালে মাছ ভরে ভরে নিয়ে আমরা বাড়ি যেতাম। এই সেই মাঠ। তো এই কেশবলাল রায়, এই যে ওনার বাড়ি দেখা যাচ্ছে, আন্দুলবাড়িয়া থেকে এসেছে এনারা এসে এই বাড়ি কিনে নিয়েছে। এখন এই বাড়িতে ওনারা থাকেন।
এনাদের বাড়ি ছিল আন্দুলবাড়িয়া। এখন ওনাদের বাড়ি হয়ে গেছে, সেই ঘর নেই, সেই দরজা নেই, সেই প্রকৃতি নেই, সেই প্রকৃতির ডাক নেই, কোনো কিছুই নেই। তবে সব কিছুই আছে, তারাও নেই। এই বাড়িতে কেশবলাল রায়ের ছেলেরা ছিল, যারা আমার পরিচয় ভাই হতো। অশোক, অজিত, বিপুল, দুলাল, বিকর্ণ, সুকর্ণ। আর ওদের একটা দিদি ছিল, আমাদের দিদি, তার নাম ছিল ফুলমতি। তো সবাই আছে আমি শুনেছি। তার ভিতর সুকর্ণ ছেলেটা, আমাদের সেই ভাইটা নাকি বিষ খেয়ে মারা গেছে, অত্যন্ত বেদনাদায়ক। আসলে সে আমাদের অনেক ছোট। সে তার মারা যাওয়ার কথা শুনে আমার অনেক ব্যথা লাগলো। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি তালেশ্বর গ্রাম, কি সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে। তালেশ্বরের গাছগুলো কেমন দিগন্তের সাথে মিশে আছে, সবুজ হয়ে, সবুজাভ হয়ে। আর এই পূর্ব দিকে দেখতে পাচ্ছি পোড়াডাঙ্গার খেয়াঘাট। সেই পোড়াডাঙ্গার খেয়াঘাট থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে গেল। একবার দক্ষিণ দিকে যে পশ্চিম দিকে তালেশ্বরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেল বেলেডাঙ্গা। এই সেই আমাদের মাঠ। তালেশ্বর, পোড়াডাঙ্গা, শ্রীপুর, তিনটে গ্রাম একসাথে চিরদিন পূজা পার্বণ, বিভিন্ন পর্ব অনুষ্ঠানে এরা মিলিত হতো। সামাজিক অনুষ্ঠানে এরা একসাথে মিলিত হয়। এই তিনটে গ্রামের বাদ ছিল একসাথে। এখন তিনটে গ্রাম নিঃস্ব, রিক্ত। কে কোথায় চলে গেছে আমাদের বন্ধু বান্ধব, আমার ভাইয়েরা। তালেশ্বর এবং শ্রীপুর দিয়ে আমার ভাইয়েরা 64 জন ভাই আমার। অথচ এই দেশে আমি আর 2-1 জন থাকতে পারে, আর কেউ নেই, আর কেউ নেই। আমি পাপী একজন পড়ে আছি এখানে। তো আমার সেই বেদনা কোথায় রাখবো আমি বুঝতে পারি না। এই মাঠ দিয়ে আমাদের স্বজাতির সব জমি, এই মাঠ দিয়ে, সেই জমি আমাদের হাতে আর নেই। সব বিক্রি করে, কম দামে বিক্রি করে করে সব চলে গেছে। আমরা এখন নিঃস্ব, রিক্ত হয়ে এই দেশে আছি। আমাদের আপনজনেরা আমাদের পাশে নেই। আসলে যদি রাজনৈতিক টানাপোড়েন না থাকতো, তাহলে হয়তো এই দেশে সবাই আমরা এক জায়গায় থাকতাম। তো এটা আমাদের কারো দোষ না। কিন্তু সেই যারা রাজনীতির শিখরে চূড়ায় বসে থাকে, তাদের সিদ্ধান্তের জন্যে কোনো এক কালে দেশভাগ হয়েছিল। আর সেই দেশভাগের কারণে আমরা জাতীয় স্বজন ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছি। আমাদের এই বাঙালিরা, আমাদের এই নমজাতির লোকজন এখন এক জায়গায় আর নেই। বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। কি কোথায় আছে আমরা জানি না। ত্রিপুরা, আসাম, নৈনিতাল, সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের লোকজন। তো আমাদের সেই লোকজনের আগের সেই আইডেন্টিটি আর নেই, সেই পরিচিতি নেই। এক জায়গায় যদি আমরা বসবাস করতে পারতাম, যদি আমাদের ভূখণ্ডের মাঝখানে কাটা তারা না পড়তো, তাহলে হয়তো আমাদের এই জাতির অস্তিত্ব এত তাড়াতাড়ি বিলীন হয়ে যেত না। এই যে দেখা যাচ্ছে সেই কেশবলালের বাড়ির সামনের গাছপালা দেখা যাচ্ছে, বড় বেদনাদায়ক। আজকে আর আমরা কাউকে দেখতে পাবো না, সেই ভাইদের সাথে দেখা হবে না। এই পূর্ব পার্শ্বে যে আমাদের বাড়ি, আগের দিন দেখিয়েছিলাম, ওই দূর থেকে দেখা যায় তিলের ক্ষেত, তিলের ফুল ফুটেছে, সাদা সাদা ফুলে আচ্ছাদিত হয়ে আছে আমাদের ক্ষেতটা, দেখতে মনোরম।
ওর সামনেই, ওই তিল ক্ষেতের সামনে গিয়ে আমাদের বাড়ি। ওই দূর থেকে দেখা যায় তিলের ক্ষেত, পাটের ক্ষেতের পরে তিলের ক্ষেত, আর তারপরেই আমাদের বাড়ি। আর এইটা হচ্ছে এই রায় বংশেরই সেই বিনোদ রায়ের বাড়ি। এই সামনে দেখা যায় নতুন করে পুকুর কেটেছে। আমি দেখতে পাচ্ছি রীনা বিশ্বাস, অমৃত বিশ্বাস, আমাদের সামেলি দিদি আমার সাথে আছে সবাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই তালেশ্বরের সেই রাস্তার পাশ দিয়ে বৃক্ষশ্রেণী দেখা যাচ্ছে, সুদীর্ঘ অঞ্চল জুড়ে শুধু গাছ আর গাছ। ওই যে শক্তি মজুমদার সম্ভবত আমার ভাগ্নে হতে পারে। ওই ভাগ্নেদের বাড়ি ছিল ওই সামনে। ওরা আর কেউ নেই। আমার সে ভগ্নিপতি নিতাই মজুমদার এবং তার দুটো ছেলে নৃপেন এবং শক্তি, ওরা চলে গেছে। ওখানে কবির ভিটে বা বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, তারা ওই বাড়ি কিনে নিয়েছে। ওই বাড়িটা হচ্ছে আমার কাকাদের। আমার কাকা তো বোন বিয়ে করতো নিত্যানন্দ মজুমদার। সেই কাকারা যখন ইন্ডিয়াতে চলে যায় তখন ওই নিত্যানন্দ মজুমদারকে জমিটা দিয়ে যায়। আর তখন থেকে উনি এই বাড়ি ভোগ দখল করতেন। তারপর উনিও তার ছেলেপেলেদের নিয়ে চলে গেছেন। এখন যারা এখানে আছেন তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাদের সাথে এখন আমরা বসবাস করছি। ওই বাড়িটাও একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের বাড়ি, আমার কাকাদের বাড়ি, যেখানে ওই গাছপালার মধ্যে যাত্রা গান, অষ্টক গান, গৌর কীর্তন, আমার কাকাতো ভাইয়েরা বোনেরা এবং সাথে আমিও ছোটবেলা থেকে গান বাজনার মধ্যে মানুষ। সেই বাড়িতে আর আমার সেই রক্তের সম্পর্কের কেউ নেই, সবাই চলে গেছে নিঃস্বরিক্ত। আমরা দুই একজন আছি। এই যে সামনে বিনোদ রায়ের বাড়ি, ওই রায় বংশেরই একটা বাড়ি। এই যে পুকুর কেটেছে, মাছ ছেড়েছে কিনা জানি না এখনো। এই মাঠটায় প্রচুর পরিমাণে মাছ। বর্ষাকালে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারবে না। এক সময় এখানে আমার এক দাদার বাড়ি, সন্ন্যাসী দাদার বাড়ি ছিল। চাঁদপাড়ায় চলে গেছে ওরা, ভারতের। সন্ন্যাসী দাদার একটা ছেলে ছিল, আমার সাথে লেখাপড়া করতো, তার নাম ছিল সঞ্জিত। 5 পড়ার পরে অত্যন্ত অল্প বয়সে ছেলেটা মারা যায়। আমাদের সাথে পড়তো, খুবই বেদনাদায়ক। অত্যন্ত গরিব মানুষ ছিলেন আমার সন্ন্যাসী দাদা। জন বেছে বেছে ছেলে মেয়ে মানুষ করতেন। সেই ছেলেটা 5 পড়াকালীন সময়ে মারা যায়। বড় বেদনাদায়ক। তারপরে আমার সেই বৌদি পরের বাড়ি কাজ করে করে ছেলে মেয়ে মানুষ করতেন। এত গরিব ছিলেন, ক্ষুধার জ্বালায় একদিন একজনের বাড়ি
পাট বাছতে গিয়ে চুরি করে দুটো কাঁঠালের কোষ খেয়েছিলেন। পরবর্তীতে জানাজানি হলে খুব নিন্দা হয়েছিল এবং তাই নিয়ে বিষ খেয়ে মারা গেছিলেন আমার সেই বৌদি। সেই ছোটোবেলাকার কথা, সামান্য খাবারের জন্যে পেটের ক্ষুধায় দুটো কাঁঠালের কোষ খেয়েছিল, তাই নিয়ে অনেক ঝগড়া বিবাদ, অনেক কিছু হয়েছিল। সহ্য করতে না পেরে আমার সেই বৌদি অকালে ছেলে মেয়ে রেখে পরপারে পাড়ি জমিয়েছিল। এই সেই কেশবলালের শূন্য পুকুর। কত বনেদি পরিবার এরা। এই শ্রীপুরের সমাজ কাঠামো সৃষ্টি করেছিল এই উমেশ সাধু, আমার তয় বুড়ো নীলমণি রায়। এরা এই শ্রীপুর গ্রামকে প্রতিষ্ঠিত করে। এই সেই বাড়ি, আর ওই পাশে আমাদের বাড়ি। এরা এই শ্রীপুর গ্রামকে প্রতিষ্ঠিত করে। প্রতাপ শিকদার আমার ভাইপো, দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো প্রতাপকে দেখে। শান্তনু চক্রবর্তী, উত্তম বিশ্বাস, এই যে আমার কাকিমা বসে আছে। কাকা কোন জায়গায়? ঘরের ভিতর। ভালো আছে? না থাকার মতো। ও, তো রিপন কোন জায়গায় থাকে? বাতকুল্লয় থাকে। তাও খবর রাখে? ও কোনো খবর রাখে না। তারপরে তপনদারা কি ভালো আছে? এই জোকায় আছে, ওরা খবর রাখে? খবর রাখে না। তাহলে আর কি করা। হ্যাঁ, এই যে আমার কাকা, এখন এই কাকা কাকিমার আর কেউ থাকে না এখানে। ছেলে একটা ইন্ডিয়ায় থাকে, আর মানে সেই জোকায় থাকে। বড়জন জোকায় থাকে, আর ছোটজন ইন্ডিয়ার বাতকুল্লুতে থাকে। বৃদ্ধ হয়ে গেছে আমার কাকা কাকিমা, তাদের দেখার আর কেউ নেই। পরে আমি আবার ফিরে আসছি এই যে অতুল ডাক্তারের বাড়িতে। হ্যাঁ, আমি পরে আসছি কাকিমা। এই যে অতুল ডাক্তারের পূর্ব পাশে এই কচুর বাগান। এই বাড়িটা এখন নাজিমুদ্দিনের। এই মাছ আছে প্রচুর এখনো। গৃহস্থালী সমস্ত কিছু আছে। কয়েকদিন আগে বিউটি বেড়াতে এসেছে, অতুল ডাক্তারের ছোট মেয়ে। এই যে আমার তয় মশাই ঘুমিয়ে আছে, ওনার কাছে তো অনেক কথা জিজ্ঞাসা করেছি। আর এই যে আমাদের সেই নাজিম ভাই, ইনি আমার এই তয় মশার জমি রেখেছেন, এই বাড়ি রেখেছেন, সেই নাজিম ভাই। ভালো থাকুক সবাই। এখানে তয় মশার বড় ভাইয়ের বাড়ি ছিল, এটা মহেন্দ্রনাথ রায় তার বাড়ি ছিল। এখন এই বাড়িটা নিয়েছে, কবিরপিঠা থেকে এসেছে, এই বাড়িটা নিয়েছে তারা। আমি ছোটোবেলায় এই সমস্ত বাড়ি দিয়ে সারাদিন সারা রাত ঘুরে বেড়াতাম। এখানে আমি মানে মোবাইলের পর্দায় দেখতে পাচ্ছি প্রতাপ শিকদার। প্রতাপ শিকদারও কতবার এসেছে আমার সাথে এই বাড়ি, কল্পনাতীত। আর এই যে আমরা যাচ্ছি, এটা ছিল ভবেশ রায়, তারপরে তাদের বাড়ি। এখন কেউ নেই এখানে, এই বাড়ি জঙ্গল হয়ে গেছে। আর এই পাশে ছিল শ্রীবাস দাদের বাড়ি। শ্রীবাস দারা চলে গেছে অনেক আগে।
এরা কবির ভিটা থেকে এসেছে এই বাড়িটায়, যেখানে ভবেশ রায় এবং দুঃখীরাম রায় এই বাড়িতে ছিলেন। এই বাড়িতে তাদের ছেলেমেয়েরা অনেক আগে চলে গেছে, আমার দাদারা বহু আগে চলে গেছে। আর এই বাড়িটা ছিল নকুল রায়ের বাড়ি ছিল। নকুল রায়, তার ছেলে নালু আমাদের জামাই হতেন, উনি এই বাড়িতে বহুদিন থেকে গেছে। ওনার ছেলেপেলেরা বহু আগে চলে গেছে ইন্ডিয়ায়, এই যে এই বাড়িতে ছিলেন। এই বাড়ি এই দক্ষিণ পার্শ্বে এইখানে ছিল জগবন্ধু রায়ের বাড়ি। জগবন্ধু হচ্ছে বাড়ির বড় ছেলে, এই নকুল রায়ের বড় ছেলে। এই যে জঙ্গল হয়ে গেছে যে জায়গাটা, এই জায়গাটা ওনার বাড়ি ছিল। ওনার ছেলে বিভূতি দিল্লিতে থাকে, ওনাদের বাড়িতে আর কেউ নেই। আর এখানে ওনার ভাই ছিল নালু, আর তারপরে ওনার ভাই ছিল বাগেন্দ্রনাথ রায়, তারপরে জিতেন রায়, বীরেন রায়, নারায়ণ রায়, শ্যামল রায়। তারা অত্যন্ত ভালো মানুষ, 7 ভাই, অত্যন্ত ভালো মানুষ ছিলেন তারা, রায় বংশের। তাদের বাড়ি ঘরের আর চিহ্ন নাই। এরা নতুন এসেছে, নতুন এইভাবে বাড়ি করে নিয়েছে। এই যে ওই বাড়ি দিয়ে বেরোনো যাচ্ছে না, এখানে বেড়া দেয়া। এক সময় এই সমস্ত বাড়ি দিন রাত পড়ে থাকতাম। আমার আত্মীয় স্বজনেরা, এরা আত্মার আত্মীয়, আপন মানুষ। এই আমাদের কাকা যে জিতেন বাবু, বীরেন বাবু, নারায়ণ বাবু, শ্যামল বাবু, অত্যন্ত ভালো মানুষ। নারায়ণ বাবু, শ্যামল বাবু, জিতেন বাবু, বীরেন বাবু, তাদের কথা ভোলা যায় না। শ্যামল বাবু অত্যন্ত শিক্ষিত ছিলেন, অত্যন্ত পরিশীলিত আচরণের মানুষ। আর এই বাড়িটা হচ্ছে আমার মাসি বাড়ি। আমার মাসিমার এই বাড়ি বিয়ে হয়েছিল। আমার সেই মেসোমশাইয়ের নাম ছিল নীলরতন রায়। আমার এই যে বৌদি সামনে দাঁড়িয়ে আছে, তো আমার এই মেসোমশাইয়ের 2 ছেলে, বিজন মানে কৃষ্ণ রায় আর বিজন রায়। বড়জন হচ্ছে কৃষ্ণ আর ছোটজন হচ্ছে বিজন। তারা কেউ এখানে নেই। আমার বৌদি এখানে একা একা পড়ে আছে। এই যে আমার বৌদি একা একা থাকে। মাঝে মধ্যে আমি এসে দেখা করে যাই। আমার বৌদির সাথে গাছপালাতে ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে এখানে। ওই সামনের বাড়িটা ছিল আমার দাদা বিজনদার বাড়ি। আর এই পিছনেই আমাদের সেই প্রাণপ্রিয় কাজলা নদী বয়ে চলেছে, যে নদীতে আমাদের বাল্য, কৈশোর, যৌবনের আনন্দমুখর দিনগুলো কেটেছে, যে নদীতে সাঁতার কেটে এবং যখন আমরা স্নান করতে এসেছি ঝাঁপ দিয়ে ওপারে চলে গেছি। আর এই নদীতে এক সময় প্রচুর পরিমাণে মাছ থাকতো, প্রচুর মাছ। এই যে কায়েম আলী ভাই যাচ্ছে, এই কায়েম আলী ভাই এই বাড়িটা নিয়েছে। কায়েম আলী ভাই, এই যে কায়েম আলী ভাই, হ্যাঁ, এই যে জগবন্ধু বাবুর বাড়ি, এই কায়েম আলী ভাই নিয়েছে। হ্যাঁ, উনি থাকেন ওখানে। হ্যাঁ, আর এই যে সেই আমাদের নদী। সন্ধ্যার আলো আর বিচ্ছুরিত হচ্ছে না, সন্ধ্যার আলো নিবু নিবু প্রায়। আর সেই সন্ধ্যালোকে আমাদের সেই নদী দেখতে পাচ্ছি, কাজলা নদী। হ্যাঁ, সুন্দরতম নদী দেখা যাচ্ছে, সুন্দরতম নদী, আমাদের প্রাণের নদী। ওগো নদী আপন বেগে পাগল পারা, রবীন্দ্রনাথের সেই কবিতা। ওগো নদী আপন বেগে পাগল পারা,
সেই নদী বয়ে চলেছে এখন জোয়ার, উত্তাল ঢেউ জোয়ারের। খুবই ভালো। এই রাস্তা এখনো পাকা হয়নি, অর্ধেকটা পাকা হয়েছে আর অর্ধেকটা পাকা হয়নি, অর্ধেকটা পাকা হয়নি। আম জাম জারুলের শোভা দেখে চক্ষু জুড়িয়ে যায়। শিউলি ফুলের ঘানে মাতোয়ারা হয়ে যায়, মুগ্ধ হই মহুয়া ফুলের অমৃত সৌরভে। পায়ের তলাতে ফোটে ছোট ছোট ঘাস ফুল, দুর্ভা ঘাসের ডগা শিশির কণাতে ভিজে চিকচিকে করে ওঠে আমার বাংলাদেশে। বাসকের গন্ধে চালতার সীমানা পেরিয়ে বরুই গাছের সারি দেখতে পাওয়া যায়। এমন দেশ, শুধু সেই মাতৃভূমির প্রতি ধূলিকণার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে আমরা শুধুমাত্র এই দেশভাগের কারণে আপন করে নিতে পারলাম না। আমাদের আপন আত্মীয় স্বজন কেউই আমাদের পাশে নেই। এই যে দশরথ বিশ্বাসের বাড়ি, দশরথ বিশ্বাস, ওনারা 7 ভাই ছিলেন। দশরথ বিশ্বাস, ভীম, তারপরে ক্ষেত্র বাসিরাম, তারপর পিকুল, রঞ্জন, তারা কে কোথায় আছে আমি জানি না। পিকুল বাবু দিল্লিতে ডাক্তারি করতেন, তাদের এখানে কোনো ঘর নেই। তবে এই মন্দিরটা ওই কমল বিশ্বাসের মন্দির, ওনারা তৈরি করেছিলেন। ওনারাও কেউ নেই, ওনারাও চলে গেছে। আর এখানে দশরথ বিশ্বাসের বাড়িটা ছিল জঙ্গলে পরিপূর্ণ, মেহগিনি গাছে ভর্তি। এখানেও কেউ নেই। এরা 7 ভাই এবং বাঘের মতো 7টা ভাই। পিকুল বিশ্বাস শুনেছি যে আছে দিল্লিতে, উনি ডাক্তারি করে থাকেন। ওনাদের ছোট ভাই রঞ্জন বিশ্বাস ভারতের সেন্ট্রাল লেভেলে বড় অফিসার পদে, উনি একজন বিজ্ঞানী, যা শুনেছি। অনেক বেতন পান, বহুকাল দেখা হয় না। এই সেই বাড়ি গাছপালায় পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর তারা কেউ নেই। এই পশ্চিম পার্শ্বে, পূর্ব পার্শ্বে সবই ছিন্ন বিচ্ছিন্ন, কারোর সাথে আমাদের আর দেখা হয় না। কি জাঁকজমকপূর্ণ গ্রাম, গান বাজনা, আনন্দ হুল্লোড়ে আমাদের শৈশব কেটেছে, আমাদের কৈশোর কেটেছে। আনন্দে মাতোয়ারা হয়ে, কারোর সাথে কোনো গণ্ডগোল নেই। কিন্তু সেই গ্রামে এখন কেউ কারোর সাথে কথা বলে না, যারা আছে। এই হচ্ছে দশরথ বিশ্বাসের এক ভাই বলাই বিশ্বাসের বাড়ি। তো বাড়িটা পরিত্যক্ত। বলাই বিশ্বাস মারা গিয়েছে, তার সহধর্মিনী মানে আমাদের মামি হন, উনি কোথায় আছেন জানি না। আর এই যে দশরথ বিশ্বাসের ছেলেবেলেরা আমার ভাই, তারাও ভালো আছে। যে যেখানে থাকুক তারা ভালো থাক। এই বাড়িটার সব মানুষ আমাদের আত্মীয়, আমাদের প্রাণের মানুষ, তারা কেউ আর নেই। এই সেই কাজলা নদী, আর সামনে আরেকটু এগোলেই আমরা দেখতে পাবো আমাদের সেই পুরাতন মন্দির, রাধা গোবিন্দ মন্দির। যে মন্দির বহু সংস্কৃতির সাথে জড়িত, বহুকাল ধরে আমাদের এই অঞ্চলের হিন্দু মুসলমান এখানে এসে এখানে মিলেছে। বহু অনুষ্ঠানে তারা মিলিত হয়েছে, ভাবগান, যাত্রাগান, কবিগান। বেলাটা ডুবে গেছে, আলো আর নেই, ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। এটাও সেই মন্দিরের পাশে দশরথ বিশ্বাসের সেই বিশাল মেহগিনি বাগান, তার পাশেই মন্দির, অনেক নাম করা মন্দির, এই অঞ্চলের সেরা মন্দির। সবাই এখানে এসে রাসলীলাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করত।
এমন কোনো গান নেই যেখানে হয়নি। আর ভারত এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কবিরা এখানে গান গেয়ে গেছেন। এই সেই আসর। তো এখন আর সেরকম কবি গানের আসর বসে না, এখন প্রতি বছর একটু নামযোগ্য হয়ে থাকে। ওই যে সেই কাজলা নদীর দৃশ্য দেখতে পাচ্ছি, অন্ধকারে সমাচ্ছন্ন এই যে মন্দিরের কাঁঠাল গাছ, মন্দিরের সমাধি, এই যে সমাধি, এখানে আমাদের হরেন্দ্রনাথ গোস্বামী তার সমাধি মন্দির এটা। আর এই হচ্ছে আসল মন্দির, এই দেখতে পাচ্ছি আসল মন্দির। আর একটা হচ্ছে নাট মন্দির, এখানে নাটক, যাত্রা গান, তারপরে অনেক কিছু হতো, কবি গান, আনন্দে পরিপূর্ণ এবং লোকে লোকারণ্য হয়ে যেত এই জায়গাটাতে। অকল্পনীয়। আজ আর এখানে কিছুই হয় না, পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে। সামনে বিস্তীর্ণ মাঠ। একদিন আমাদের জীবনেও এরকম অন্ধকার নেমে আসবে, আমরাও একদিন থাকবো না, যে আলোটা নিভে গেছে, এখন আর আমরা কিছু দেখতে পাবো না। এখানেই আমি সমাপ্তি করব। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। যতদিন বেঁচে থাকি আমাদের মাতৃভূমি, আমাদের মা মাটি মানুষের কথা আমরা কোনো দিন ভুলব না। সবাইকে নিয়ে এই মনের গভীরে সবার স্মৃতিকে গ্রথিত রেখে আমরা একদিন হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাব। তো আমি সবার শুভকামনা করি। আমি একটু আগে দেখলাম যে আমার প্রিয় ভাই এস.কে. সিনহা, আমার প্রাণ প্রিয় ভাই, সে আমার সাথে যোগদান করেছে। তরুণ রায়, তারপরে আমার এক দাদা সুব্রত মৈত্র, গতকাল দাদাদের বাড়িতে গিয়েছিলাম আমি পুরানাঙাতে, ওনাদের বাড়ি সব দেখালাম। এই সুব্রত মৈত্র উনি আমার সাথে সাথে আছেন। তারপরে আমার এক বৌদি আছেন শিপ্রা রায়। আমার এই লাইভ দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। আমি দেখতে পাচ্ছি আমার এক ভাইপো বাবলু রায়, আমি আমার ভাইপোকে কথা দিয়েছি ভাইপোদের বাড়ি একদিন যাব, ওইখানে গিয়ে আমার ভাইপোদের কথা একটু বলে আসব। অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না, আমি এখন বিদায় নেব সবার কাছ থেকে। সবাইকে নমস্কার।